হয়েছি রবীন্দ্র জয়ন্তীর উৎসব পালন করার জন্য। আমার সহপাঠীরা, আমার বন্ধু বান্ধবীরা এবং আমার ভাই বোনেদের ভালোবাসা জানাই এবং অন্যান্য ব্যক্তিদের সম্মান জানিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু কথা বলছি। বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি ঘিরে যে মানুষটি আছেন তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তবে 25শে বৈশাখ আমরা তার জন্মদিন হিসাবে পালন করি। বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বেশিরভাগ সময় কাটত হিমালয়ের কোলে। দাদু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন বিখ্যাত ব্যবসায়ী এবং উদ্যোগপতি। তাই ছোট্ট রবির সময় কেটেছে মা সারদা দেবী, তার দিদি বৌদিদের সাথে এবং বাড়ির চাকর বাকরদের আদরে যত্নে ভালোবাসায়। ছোটবেলায় স্কুল ভালো না লাগায় বাড়িতেই পড়াশোনা শিখেছিলেন তিনি, কুস্তিও শিখেছিলেন। ভানু সিংহ ছদ্মনামে ভানু সিংহের পদাবলী লিখে নিন্দুকদের মন জয় করেছিলেন তিনি। তারপর লিখতে শুরু করলেন একের পর এক কবিতা, গান, রচনা, চিঠিপত্র, নাটক ইত্যাদি। তার লেখা গল্পগুচ্ছ, গীতবিতান এবং সঞ্চয়িতা বাঙালির ঘরে ঘরে দেখতে পাওয়া যায়। তিনি আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়কও এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এই দুটি গান রচনা করেছিলেন। তার মতে দেশকে স্বাধীন করতে হলে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে, বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নতি করতে হবে। আর এখানেই ছিল গান্ধীজির সাথে মতের অমিল। গান্ধীজি চেয়েছিলেন দেশীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নতি, আর সেজন্যই হয়তো নেতাজির সাথে তার মতের মিল হয়েছিল। রবীন্দ্রনাথ এমন একটা সময় জন্মেছিলেন এবং বিরাজমান ছিলেন যে পৃথিবীর বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি যেমন বিদ্যাসাগর, সত্যেন্দ্রনাথ থেকে শুরু করে বিজ্ঞানী আইনস্টাইন, সত্যেন্দ্রনাথ বসু, সুকুমার রায়, সত্যজিৎ রায়, এমনকি অমর্ত্য সেনের সাথেও তার দেখা হয়েছিল এবং আলাপ আলোচনা হয়েছিল, যা আমাদের চর্চার বিষয়। তিনিই প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য 1913 সালে। 1941 সালের 7ই আগস্ট তিনি পরলোক গমন করেন। তার এই সুবিশাল ঐতিহ্য এবং সংস্কৃতির সৃষ্টির জন্য তাকে প্রণাম জানাই। নমস্কার।